হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। পার্পল রঙের শাড়ি পরেছে তরি, তার সাথে মানানসই ঝুমকো, কপালের মাঝ বরাবর একটা স্টোনের টিপ, মুখশ্রীতে সামান্য কৃত্রিম সাজ, কানের পিঠে জায়গা করে নিয়েছে বেগুনি রঙের জারবেরাগুলো। মোহনীয় লাগছে। হাতের ঝুনঝুন করা চুড়িগুলো তার বড়ই প্রিয়। শ্রাবণ দিয়েছিল তাকে। শাড়িটি পরে নিজেকে দেখে নিল বার কয়েক আয়নায়। বেহায়া মন আরো বেহায়া হলো। শাড়িটি হাত বুলালো সযত্নে। শাড়িটি শ্রাবণ ভাই নোঙরকে দিয়েছিল। এই শাড়িটির ওপর কত যে মায়া তার। নোঙর একদিনও পরেনি। আজ আলমারি থেকে এই শাড়িটাই নিল তরি। যদিও নোঙর আর তার জিনিসে ভেদাভেদ নেই, একটা আলমারি দুজনের, যার যা ইচ্ছে পরে, তবু এই শাড়িটা নিয়ে সে কি বেহায়ামো করলো। আজকাল এই একটু বেহায়ামো করতে যেন মনটা ব্যাকুল হতে থাকে। লোকটা স্পর্শ খুঁজে ফেরে সবকিছুতে। তাই তো শ্রাবণের দেওয়া চুড়িগুলো রুদ্ধ যখন ভাঙলো, সযত্নে সেই চুড়িগুলো তুলে ঠাঁই দিল নিজের কাছে। ভালোবাসে কি একটু আধটু বেহায়ামো বেমানান? সে না হয় বেহায়াই হলো। ঘর ছেড়ে বের হলো তরি। সন্ধ্যা হবে হবে তখন। বাড়ি ভর্তি মেহমান। আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজলো চেনা মুখ। তরি আর নোংরের একটাই ঘর। সে ঘর থেকে দুটো রুম পরই শ্রাবণকে দেওয়া হয়েছে। ঘর ছেড়ে বের হতে কাঙ্ক্ষিত মুখের দেখা পেল। আকস্মিক চোখ মুখ কুঁচকে এলো। রুম্পার সাথে কি কথা বলছে। তরি এদিক তাকাতেই রুম্পা যেন খানিকটা অপ্রস্তুত হলো। অদ্ভুত দৃষ্টি করে আমতা আমতা করে বলল, শ্রাবণ ভাইয়া, আমি যাচ্ছি। ফুপিমা কখন থেকে খুঁজছে তোমায়, চলে এসো তাড়াতাড়ি। বলে তাড়াতাড়ি এদিক এলো। তরিকে দেখে অপ্রস্তুত হেসে বলল, কি রে, তোকে না আম্মু অন্য শাড়ি দিয়েছিল, তুই এটা পরেছিস যে? তরি খানিকটা সন্দিহান হয়ে তাকালো। অতঃপর বলল, ওর ব্লাউজটা সেলাই ছুটে গেছে, তাই বাধ্য হয়ে এটা পরাতে হলো। তুই এখানে কি করছিস আপা? রুম্পা ফের অপ্রস্তুত হলো যেন। চোখে মুখে ভীতকর ছাপ। তরি তার বোনকে হাড়ে হাড়ে চেনে। কি হয়েছে, এমন করছে কেন? রুম্পা স্বাভাবিকভাবে বলল, শ্রাবণ ভাইয়ের কাছে এসেছিলাম জানতে রুদ্ধ ভাই কেমন আছে আর আসবে কিনা। নিচে আসতেই ফুপি বলল শ্রাবণ ভাইকে ডেকে দিতে, তাই দেরি হলো। আসছি, তুই থাক, ওদিকে স্রোত আপার সাজা হলো কিনা দেখে আসি। বুঝলো তরি। আকস্মিক রুদ্ধর কথা মনে পড়তেই মনক্ষুণ্ণ হলো। এদিকেই এদিকের কথাই আর পাত্তা দিল না। রুম্পা প্রস্থান করলো। রুম্পার প্রস্থান করতে শ্রাবণ নিজের ঘরের দিকে যাবে। আকস্মিক কিছু মনে পড়তে দাঁড়ালো। ভাবলো কিছু। চোখে মুখে কৌতূহলতা ছেয়ে গেল। কুঁচকে এলো ভ্রুজোড়া। পেছনে ফিরে তাকালো। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। চেনা লাগলো শাড়িটা। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল অর্গানজার এই পার্পল রঙের শাড়িটা ও নোঙরকে দিয়েছিল। তরির গায়ে শাড়িটা দেখে ধপধপ করে আগুন জ্বলে উঠল যেন মাথায়। গটগট পায়ে এগিয়ে এলো শ্রাবণ। আক্রোশ নিয়ে এতটাই কাছে এসেছে, নিজেও বোধ হয় জানে না। একেবারে তরির মুখোমুখি। মেয়েটা অন্যমনস্ক হয়ে আছে। তার এতটা কাছে যে কেউ, তার ধ্যান কোথায়? শ্রাবণ ক্রূর দৃষ্টিতে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তুই এই শাড়িটা পরেছিস কেন? এই শাড়িটা তো আমি নহরকে দিয়েছি, আর এই শাড়িটা আজ ওর পরার কথা ছিল। ধ্যান ভঙ্গ হলো তরির। ভাবনার সুতো কাটলো। কর্ণপাত হলো অতি সান্নিধ্যে আসা যুবকটির কথা। লোকটা কখন এত কাছে এলো বুঝতেই পারল না। নিজের এত কাছে পাশে শ্রাবণকে দেখে থমকালো। চমকালো নিমেষে যেন কণ্ঠনালী শুকিয়ে এলো। পানির শূন্যতা অনুভব করলো। হিম হলো শরীর। শ্বাস প্রশ্বাস দৃঢ় হলো। এর মাঝেই ফের বলল লোকটা, কথা কি কানে যায় না? কি বলছি আমি? উত্তর দিচ্ছিস না কেন? শুকনো ঢোক গিলল তরি। লোকটা রাগলে তার ভীষণ ভয় করে। আচ্ছা, এত রাগা কি আছে? সুন্দর করে শুধানো যায় না? আর স্বাভাবিকভাবে ব্যাপারটা দেখতে গেলে কি বোন হয়ে বোনের কিছু পড়ে না? তরি আর নোংর তো একে অন্যের সব কিছু ভাগাভাগি করেই পড়ে। এটা সবাই জানে। এমন প্রশ্ন ভিত্তিহীন। তরি গলা শুকিয়ে আসছে বারবার। এই লোকটার সামনে থাকলে খেই হারায় সে। আবার তো এত কাছে। তরি আমতা আমতা করে বলল, নংর বড় ফুপিমার দেওয়া শাড়িটাই পরবে। জন্মদিন উপলক্ষে বড় ফুপিমা ওকে শাড়ি দিয়েছে, বড় মা বলেছে ওটাই পরতে। আমার নতুন শাড়ির ব্লাউজটাই একটু সমস্যা, তাই এটা পরছি। এতে রাগার কি আছে? আশ্চর্য! শ্রাবণের রাগ বাড়ল যেন। নোংর বড় খালামণি দেওয়া শাড়ি পরেছে। খালামণি সারাক্ষণ বাড়িতে থাকে। শাড়ি কখন দিল? নিশ্চিত রুদ্ধর কেনা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল শ্রাবণ। সব হাতের বাইরে চলে যাচ্ছে। আজ এর একটা বিহিত করেই ছাড়বে। শ্রাবণ সরে গেল। রাগ নিয়ে প্রস্থান করবে ঠিক তখনই তরি প্রশ্ন করলো,
আমার কেমন লাগছে শ্রাবণ ভাই? থামলো শ্রাবণ, তীর্যক চোখে তাকালো। ফের প্রস্থান করবে তার আগে তরি আনমনে বলল, ভালোবাসেন নোংরকে? আকস্মিক এমন প্রশ্নে কেঁপে উঠল যেন শ্রাবণের বক্ষ। ভালোবাসা? আচ্ছা, ভালোবাসার অধিক কিছু নেই যা সব কিছুর থেকে ঊর্ধ্বে? পরক্ষণই ভাবভঙ্গি পাল্টালো শ্রাবণের, চোখ মুখ কঠিন হলো। থমথমে চোখে তাকালো তরির দিকে, শক্ত কণ্ঠে বলল, বেশি বড় হয়ে গেছিস না? আবার এসব প্রশ্ন করছিস? তোর বেয়াই হই আমি? থাপড়ে কাল লাল করে দিব এমন প্রশ্ন করলে। সর আমার চোখের সামনে থেকে। কেঁপে উঠল তরি। কি এমন প্রশ্ন করেছে এমন করা লাগে? শ্রাবণ ভাই কেন ওর সাথে সবসময় এমন করে? কই, নোংরের সাথে তো করে না। ছলছল করে উঠল তরির অক্ষিপট। ভালোবাসার মানুষ যেন ধমক দিলেও তীরের মতো বুকে লাগে। বকবে কেন কথায় কথায়? লোকটা কি আসলেই ওকে বোঝে না? সারাদিন আগে পিছে ঘুরে তাও বোঝে না কেন? তরি দৌড়ে স্থান ত্যাগ করলো। তীব্র বেগে বাতাস বইছে যখন, মেদিনীতে তখন সন্ধ্যা নেমেছে। গোধূলি কেটেছে এই তো সবেই। নিজের অলিন্দে ক্ষুণ্ণ মনে দাঁড়িয়ে আছে নোঙর। মরিচা বাতিতে চারপাশ আলোকিত, বাইরে কোলাহলপূর্ণ চারপাশ। মা এসে ডেকে গেছে দুবার। শাড়িটা পরে কোনো মতে নিজের ঘরে এসে দুবার দিয়েছে। এই মন খারাপেরা বলিহারি, সময় অসময়ে বোঝে না নাকি? আজ বেশ বুঝতে পারছে, বড় হয়ে গেছে সত্যি। জন্মদিন ছিল তার, সব থেকে আনন্দের দিন, অথচ আজ যেন কোনো আনন্দ তার মন ছুঁতে পারছে না। আজ তার আপায়ের ও বিয়ের কত শত পরিকল্পনা এঁটেছিল এতদিন, অথচ মন যেন আজ তাকে দুর্বল রাখার জন্য আটঘাট বেঁধে নেমেছে। কত আশা নিয়েছিল হয়তো ওই অবাধ্য লোকটা আসবে, কিন্তু আসলো না। ফুপিমা বলেছিল রুদ্ধ অনেক খুশি ছিল এই প্রথম বাংলাদেশের বিয়ে অ্যাটেন্ড করা। লোকটা তার সাথে অভিমান করে বাড়িতে আসবে না? দুপুরে তো দেখলো দাদা ফোনে কথা বলছিল লোকটার সাথে, কত করে বলল এসো, তাও কি আসবে না? এত অভিমান, এত রাগ! তীব্র বেগে বাতাস বইছে, জানালার পর্দাগুলো উড়ছে। বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। শরীরে জড়ানো সেই শাড়িটি, লোকটার সব দিকে নজর। আকস্মিক তার ভাবনার সুতো কাটল গাড়ির হর্নের শব্দে। ওর এই অলিন্দ দিয়ে বাড়ির বাইরেটা স্পষ্ট দেখা যায়। আকস্মিক চিরচেনা গাড়িটি বাড়ির সামনে থামতেই থমচকালো নোঙর। গাড়িটা তো রুদ্ধের। গাড়ি থেকে নামলো কেউ, তবে দেখতে পেল না কাউকে। আর দাঁড়াতে পারল না নোঙর। মন যেন বাঁধ ভাঙলো। দৌড়ে ছুটে গেল নিচের দিকে। নিচে নামতেই মায়ের সাথে দেখা হলো। কণিকা মেয়েকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ওমা, সাজিসনি কেন? এমন লাগছে কেন? কণিকার কথা শেষ হতে হতেই কেউ বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো নানু ভাই? শরীর ঠিক আছে তো? মেয়ের থেকে দৃষ্টি সরিয়ে দরজার পানে তাকালো কণিকা। রুদ্ধকে দেখে হাসি মুখে এগিয়ে গেল সেদিকে। সবাই এলো এখানেই। সবাই এটা ওটা জিজ্ঞেস করছে। অদূরে দাঁড়িয়ে নোঙর। কণিকা এবার সবাইকে সরিয়ে বলল, শর্ত তোরা, বাবা এসে তো তুমি একটু রেস্ট নাও। বলে হাত ধরে অন্তরের দিকে এগিয়ে গেল। নোঙরের সামনে দিয়ে রুদ্ধ প্রবেশ করলো অন্তরে, কিন্তু ঘুরেও তাকালো না একবার। বিস্মিত হয়ে তাকিয়ে রইল নোঙর। লোকটার হাতে মাথায় ব্যান্ডেজ, বন্ধুকে সাথে নিয়ে এসেছে। ওর দিকে তাকালেও না একবার। ছলছল করে উঠল নোঙরের আঁখি জোড়া। কেন হলো সে জানে না, জানতেও চায় না। তীব্র বাতাস বইছে এখনো, তবে বৃষ্টি নেই, শীতল পরিবেশ। বাড়ি ভর্তি লোক, এদিকে ভরপুর চিন্তা নিয়ে এদিক ওদিক ছুটছে প্রবীণ শেখ। এমন মুহূর্তে পরিবেশ দেখে সে বেশ চিন্তিত। বৃষ্টি হলে তেমন কোনো ক্ষতি হবে না, সে ব্যবস্থা নেওয়া আছে। কিন্তু তবুও অনুষ্ঠান বাড়ি বৃষ্টি হলে কেমন ব্যাপার। বুক জুড়ে অদ্ভুত যন্ত্রণা। আর কয়েক মুহূর্ত, অতঃপর তারা তার মেয়ের জন্য পর হয়ে যাবে, আপন হবে অচেনা একটা বাড়ির মানুষ। ভাবতেই কম্পিত হয় বুক। সন্ধ্যা গড়িয়ে রজনী মেদিনীতে রাজত্ব চালাচ্ছে। আর কিছুক্ষণের মাঝেই হৃদরা বেরিয়ে পড়বে। রাতে অনুষ্ঠানের কারণ অনেক দূর থেকে মানুষ আসবে, যেন ঠিক সময় এসে পৌঁছাতে পারে। স্রোতকে সবে সাজিয়ে দিয়ে গেল। লাল টুকটুকে লেহেঙ্গা পরিয়ে তো স্রোতের বক্ষ দুরু দুরু করছে এখনো। অতঃপর দীর্ঘ প্রতীক্ষার পর সেই দিন এলো বুঝি। দায়িত্ববান এক পুরুষের আগমন করবে তার জীবনে, যে কিনা সব সময় আগলে রেখেছে তাকে। স্রোতের জীবনে যেন চাওয়া বলতে আর কিছু রইল না। একটাই চাওয়া, যেন মানুষটাকে সে ভালো রাখতে পারে, যেমনটা তাকে রাখে সবসময়। মেয়েদের জীবনে পিতার পর আগমন ঘটে নিজের একান্ত পুরুষের, যে তার অর্ধাঙ্গ, তার এগিয়ে যাওয়ার পথ। তবে সবকিছুতে কোথাও যেন বুক চিনচিনে বেদনার চিহ্ন রয়ে যায়। এ বাড়ি, এ ঘর, এ ছাদ, এই পরিবেশ যে তার অভ্যাস। এই অভ্যাস পরিবর্তন হবে? করবে কি করে পরিবর্তন? প্রতিদিন সকালে বাবার ডাকে ঘুম থেকে ওঠা, পাঁচ বোনের খুনসুটি, তার ছোট্ট নোঙরের দুষ্টুমি। তরি নোঙর ছোট বলে ওদের দুজনকে একটাই ঘর দেওয়া হয়েছে।
কিন্তু নোংর বেশি সময়ই তার সাথে ঘুমাতে চায়। এই ঘুমানো নিয়েও কত ঝামেলা করতো মেয়েটা। মায়ের বকুনি, ছোট মায়ের আদর, ছোট বাবার মিষ্টি ভালোবাসা, ফুপি মাদের আদরে আলাপ, সব তো এই বাড়িতেই রাখা। এসব নিয়ে কেন যাওয়া যাবে না? আর এই চিরচেনা সুভাষটা, এটা কি সেখানে পাবে? মানুষ বলে নিজের বাড়ি কুঁড়ে ঘর হলেও সেখানে এক আলাদাই প্রশান্তি থাকে, ভিন্ন সুবাস থাকে, যা মানুষকে প্রশান্তি দেয়। স্রোত জানে এটাই নিয়ম, এটাই কালের বিবর্তনে হয়ে এসেছে। এবং এখন যেমন এই বাড়িটা ছাড়া থাকতে হবে তা নিয়ে কষ্ট হচ্ছে, এমন কোনো একদিন ওই বাড়িটা এবং যে ঘরে গিয়ে উঠবে ওই ঘরটা আরো বেশি অভ্যাস হয়ে পড়বে। এ বাড়িতে তো সে আমানত হিসাবে ছিল, কিন্তু সৃষ্টিকর্তা আমানত স্বরূপ তার বাবা মায়ের কাছে উপহার হিসেবে পাঠিয়েছিল। সে আমানতি এখন সসম্মানে তুলে দিচ্ছে স্বামী নামক মানুষটির কাছে, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে ধরনীতে। এবার সময় তার কাছে যাওয়া। মেয়েদের কখনো নির্দিষ্ট কোনো ঠিকানা হয় না। জন্মের পর থেকে বাবার বাড়িতে, তারপর পূর্ণ বয়স হলে স্বামীর বাড়ি, অতঃপর সন্তান হলে তাদের সাথে, তারপর চিরস্থায়ী কবর। জীবন অদ্ভুত, তাই না? কত মায়া, কত স্মৃতি জড়িয়ে থাকে সবকিছুতেই। যেমন এই বাড়িতে আছে। বিছানায় হেলান দিয়ে বসে আছে স্রোত। দীর্ঘ সময় সাজার জন্য পিঠে ব্যথা করছিল, তাই ছোট মা এখানে ওকে একা রেস্ট নিতে বলে গেছে। ছাদে স্ট্রেচ করা হলেও ওখানে বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে বসার নিয়ম গ্রামে নেই। গ্রামের মানুষ অন্য চোখে দেখে, তাই ওর জন্য বসার ঘরের ব্যবস্থা করা হয়েছে। ঝুনঝুন শব্দ কানে আসতেই ধ্যান ভাঙল স্রোতের। ওপাশ থেকে কেউ মুহিকণ্ঠে বলল, আসবো আপু? নোংরের কণ্ঠ পেয়ে বুকটা কেমন ধক করে উঠল, চোখটা ভারী হলো। একটু পর তো এই কণ্ঠটা আর শুনবে না। নিজেকে ধাতস্থ করলো স্রোত, বলল, আয়, অনুমতি নিচ্ছিস কেন? বেশি পাকা হয়ে গেছিস। নোংর আসলো, হাতে শরবতের গ্লাস। চমকালো আরেকবার স্রোত। এটা আশ্চর্য ব্যাপার, তার বোনকে তো সহজেই কেউ বলেও কাজ করাতে পারে না। আজ তার জন্য শরবত নিয়ে এসেছে। এলো নোংর, শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খা আপু, আমি বানিয়েছি তোর জন্য। কতক্ষণ যাবৎ সেজেছিস? এবার বাঁধ ভাঙলো স্রোতের আখির। টুপ টুপ করে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অশ্রুজল। শরবতের গ্লাসটা নিয়ে সাইডে রেখে উম বোনকে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, আমার নঙ্গ সোনা বড় হয়ে গেছে দেখছি। নোঙর চুপ রইল। সেও আজ লাল টুকটুকে শাড়ি পরেছে, মুখে কৃত্রিম সাজ নেই, কিন্তু মোহনীয় লাগছে। বোনকে চুপ দেখে স্রোত বলল, মন খারাপ বাচ্চা? অমনি ফুপিয়ে উঠল নোঙর। মুহূর্তে হাউমাউ করে কেঁদে উঠল, কান্নারতে কণ্ঠে বলল, আপু, তোর কিছু আমার লাগবে না। আমি বিছানায় অল্প জায়গা নিয়ে ঘুমাবো। তোর ঘরেও যাব না ঘুমাতে। তোরই আপুর সাথেই ঘুমাবো। তোর কোলবালিশও লাগবে না আমার। তোর শাড়ি চুড়ি কিছুই আমার লাগবে না। তোর বইও নষ্ট করব না আমি। তোর চশমাও লুকিয়ে রাখবো না। তোকে আমি একটুও জ্বালাবো না। তুই থেকে যা আপু, তোর কিচ্ছু আমার লাগবে না। তুই থাক আপু। বলেই কেঁদে উঠল শব্দ করে। স্রোত ঠোঁট কামড়ে কাঁদলো। ও যদি বুঝতে দেয় ও কাঁদছে, তাহলে মেয়েটা আরো কাঁদবে, আর বেশি কাঁদলে অসুস্থ হয়ে পড়বে মেয়েটা। স্রোত সান্ত্বনা দিয়ে বলল, আসবো তো আমি, পরশুই তো চলে আসবো আবার। এমন করে না সোনা। নোঙর বেশ কিছুক্ষণ পর শান্ত হলো, নাক টেনে বলল, তোকে ছাড়া আমি এই বাড়িতে থাকবো কি করে? স্রোত কিঞ্চিত হাসলো, দুষ্টুমির ছলে বলল, এ বাড়িতে থাকবি কেন? তোকে তো রুদ্র ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেবো। মুখ ফুলালো নোঙর, দীর্ঘশ্বাস টানলো। ওই লোকটা তাকে দেখেও এড়িয়ে যাচ্ছে। মিনমিনিয়ে বলল নোঙর, উনি ভালো না আপু, উনি ভালো না। উনি আমায় দেখেও এড়িয়ে যায়। অবাক হলো স্রোত, সাথে খুশি হলো। বোনটার মন গলছে বুঝি। স্রোত বোনকে উঠিয়ে চোখ মুছে দিয়ে বলল, কষ্ট হচ্ছে বুঝি? রুদ্র ভাইয়ের আচরণে তোর খারাপ লাগছে সোনা? ভালোবাসিস তাকে? চমকালো নোঙর, থমকালো, শুকনো ঢোক গেল। বসলো না আর এখানে, চঞ্চল পলক ফেলে নিমেষে স্থান ত্যাগ করলো। দৌড়ে পালালো এক প্রকার। উত্তর দিল না মেয়েটা। মেয়েটা এখান থেকে পালালো নাকি নিজের থেকে? এমন কেন করছে মেয়েটা? কিছু কি হয়েছে? কি হয়েছে? বিয়ে না করার কারণ কি আসলেই সে ছোট? বাড়িতে আরো বোন আছে তাই? নাকি অন্য কিছু? রুদ্র থেকে ভালো কাউকে পাবে না তার বোন, নিঃসন্দেহে, নিঃসংকোচে চোখ বন্ধ করে বলতে পারবে সবাই। নোংরকেও দেখেছি রুদ্ধর প্রতি দুর্বল। এমনকি যে মেয়ে কিছু নিয়ে মাথা ঘামায় না, সে মেয়ে রুদ্ধর খাওয়া দাওয়ার প্রতিও নজর রেখেছিল। এই বিষয়টি কারো চোখ এড়ায়নি। তাহলে হুট করে কি হলো? তরি বলেছে নূপুর হারানোতে কতটা বিচলিত ছিল। অদ্ভুত লাগছে সবকিছু। কোনো না কোনো হেতু তো আছেই।
টং করে শব্দে হুঁশ ফিরল স্রোতের। মুঠোফোনে দৃষ্টি দিল, অমনি দৃষ্টিপটে ভেসে উঠল বার্তাটি। চোখে মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল, অন্যরকম শান্তি ভিড় করলো। সব মন খারাপের মধ্যে এক টুকরো সুখে মানুষটি। একটা বার্তা যেন পুরো দেহ শীতল করে দিল, যেখানে লেখা, আমার হওয়ার জন্য তৈরি তো মহারানী? আমি আসছি আপনাকে একেবারে নিজের নামে লিখে নিতে। নোংর বেশ চঞ্চল স্বভাবের। সে চঞ্চলতা যেন সবসময় প্রকাশ করে। নোংরের অদ্ভুত একটা অভ্যাসও আছে, হোঁচট খাওয়া। হাঁটতে গেলে মাঝে মধ্যে শুকনো জায়গায় ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। যেমন এখন সিঁড়ি থেকে যখন নামতে যাবে ঠিক তখনই মুখোমুখি হলো কারো, ব্যালেন্স হারালো, পায়ের অমনি পড়তে গিয়েও বলিষ্ঠ হাতে ধরে ফেললো কেউ। শক্তপোক্ত একটি হাত হাঁকড়ে ধরলো তার কোমর, হাঁপ ছাড়লো যেন। পরক্ষণেই মানুষটির কথা মাথায় আসতেই ছিটকে দূরে দাঁড়ালো, আশেপাশে দৃষ্টি বুলালো। মানুষ কেমন করে তাকিয়ে আছে আড়ষ্ট হয়ে। ঠিক তখনই কর্ণপাত হলো গম্ভীর স্বর, দেখে চলবেন তো মিস নোংর, বয়স হয়েছে এখনো হাঁটতে পারেন না, আশ্চর্য। সামনে থাকা রুদ্ধর কথায় আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছালো নোঙর। নিষ্প্রভ হয়ে তাকিয়ে রইল, বক্ষে চিনচিনে ব্যথার আভাস পেল। লোকটা তাকে কি নাম ডাকলো? লোকটা তো ওকে এই নামে ডাকে না, এমন করছে কেন লোকটা? ঠিক সেই সময় এলো রেহানা আর রুম্পা। তড়িঘড়ি করে শুধালো রেহানা। কি হয়েছে রুয়াং? রুম্পা অদ্ভুত স্বরে বলল, নিশ্চয়ই আবার পড়ে গেছিলি। হাঁটতে পারিস না নাকি অদ্ভুত? ইস, রুদ্র ভাই কত অসুস্থ, ওনার উপরই তোর পড়তে হলো। রুদ্ধ অসুস্থ কথাটি কানে যেতে মস্তিষ্ক খুলল নোঙরের। আসলেই তো, লোকটার এক হাত তো ব্যান্ডেজ। এতক্ষণে রুদ্ধ কিঞ্চিত দূরে গেছে। নোঙর কারো কথার উত্তর না দিয়ে কয়েক কদম এগিয়ে গেল, উৎকণ্ঠা হয়ে শুধালো। আপনি ঠিক আছেন? লাগেনি তো? নোঙর প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই রুদ্ধ এক কাণ্ড করলো। নোঙরের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে ওকে এক প্রকার পাত্তা না দিয়ে প্রস্থান করলো। বিস্মিত নয়নে তাকিয়ে রইল নোঙর। কি হলো এটা? ছলছল করে উঠল নেত্রজোড়া। তাকিয়ে রইল অনিমেষে। সময় ফুরালো, ঘড়ির কাঁটাও ঘুরলো এবং সকল অপেক্ষার অবসান ঘটলো তখন, যখন ফুলে সাজানো একটি গাড়ি এসে থামলো পরিপূর্ণ নিবাসের ফটকে। পেছনে আছে আরো অনেকগুলো বাইক এবং গাড়ি। হই রই পড়ে গেল নিমেষে। বর এসেছে বলে চিৎকার করে উঠলো বাচ্চারা। স্রোতের গলা শুকিয়ে এলো, চোখে মুখে প্রশান্তি ছেয়ে গেল নিমেষে। বক্ষে যেন এক প্রকার তাণ্ডব শুরু হলো। যেন তেন তাণ্ডব না, হৃৎপিণ্ডটা যেন সহসা বেরিয়ে আসবে। হৃৎস্পন্দন নিজের গতি বৃদ্ধি করলো। এখনই যেন মারবে তাকে, নিজের আত্মায় নিজেকে নিঃশেষ করে দেবে। কিঞ্চিত ঘাম জমলো ললার দেশে। এ কেমন অদ্ভুত অনুভূতি! শরীরটা যেন অদ্ভুতভাবে টানছে, শ্বাস প্রশ্বাসের পরিমাণ বাড়ছে। এমন কেন হচ্ছে? মরি মরি ভাব যেন। একটু আগেই ওকে নিচে এনে বসিয়েছে। বসার ঘরের একটা সুন্দর স্টেজ করা হয়েছে। সোফা খামচে ধরল স্রোত। পাশেই বসা তরি, রুম্পা, রেহেনা। রুম্পা রেহেনা তড়িঘড়ি করে দৌড় দিল। তরিও নামলো আস্তে ধীরে। ও নোঙরের মতো অন্যদের মতো অত সুন্দর করে হাঁটাচলা করতে পারে না। এখন পর্যন্ত তো কয়েকবার হোঁচট খেলো। এর মাঝেই প্রবেশ করলো শ্রাবণ। আকস্মিক প্রবেশ করায় মুখ থুবড়ে তরি গিয়ে পড়ল শ্রাবণের বক্ষে। হুট করে এমন কিছু ঘটায় খেই হারালো দুজনেই। কয়েক কদম পিছিয়ে গেল শ্রাবণ। দিশা না পেয়ে আঁকড়ে ধরল তরির কোমর। চোখ মুখ খিচে বন্ধ করে আছে তরি। শ্রাবণও আশ্চর্য বনে গেল। কি হলো এটা? তরি কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। থমকালো যেন, নিঃশ্বাস থমকে গেল এই পৃথিবীটা। এতটা কাছাকাছি তারা কখনো আসেনি। শ্রাবণের নিঃশ্বাস আশ্রে পড়ছে তরির মুখময়। তন্মধ্যে হুঁশ ফিরল শ্রাবণের, ছিটকে দূরে সরল। খিচখিটে কণ্ঠে বলল, তোরা কি চোখে দেখতে পারিস না? ছেলে দেখলেই তোদের বোনদের শরীরে এসে পড়তে হবে? হুম? সামলাতে পারিস না নিজেকে? আশ্চর্য! শ্রাবণের এহেন কথায় চমকালো তরি। আশেপাশে তাকালো, তাকিয়ে আছে কয়েকজন। আর শ্রাবণ কি বলল? কথাটা যেন খোঁচা দিয়ে বলল। তরি রেগে দাঁতে দাঁত চেপে বলল, মানে এটা কি কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? দোষটা আপনার, আপনিই ফোন ঘাঁটতে ঘাঁটতে আসছিলেন, আবার আমাকে কথা শোনাচ্ছেন। আর বোনরা মানে কি বলতে চাচ্ছেন স্পষ্ট বলুন। শ্রাবণের চোখ মুখের রং পাল্টালো। মেয়েটা তার মুখে মুখে তর্ক করছে। বেশি গলার জোর বেড়ে গেছে এই মেয়ের ইদানিং। যে কি না ওর সাথে কথা বলতে ভয় পেত, সে চ্যাটাং চ্যাটাং কথা বলছে। শ্রাবণ রাগ দেখিয়ে বলল, তোকে আমি বলতে বাধ্য নই। বেশি চটাং চটাং কথা বললে থাপড়ে গাল লাল করে দিব। শ্রাবণের প্রতি উত্তরে তরি তাচ্ছিল্য এসে বলল, মানুষের ক্ষতি ছাড়া আর কি বা করতে পারেন আপনি? তরির কথায় শ্রাবণের রাগ বাড়ল কয়েকগুণ। ধপধপ করে আগুন জ্বলল যেন মাথায়। মেয়েটা বলছে কি? শ্রাবণ তরির ঝগড়ায় এতটাই মগ্ন,
আশেপাশের মানুষ যে তাকিয়ে আছে তা আর দেখেওনি। চিৎকার শুনে মিতা বেগম আর কণিকা এগিয়ে এলো। শ্রাবণ রাগে মারার জন্য তেড়ে যাবে, অমনি এসে মিতা ছেলেকে থামালো। কর্কশ কণ্ঠে বলল, আহা, করছিস কি শ্রাবণ? কয়দিন ধরেই দেখছি মেয়েদের সাথে এমন ব্যবহার করছিস। বুদ্ধি জ্ঞান কি লোপ পেয়েছে? শ্রাবণ মায়ের কথায় ক্ষিপ্ত হলো আরো, চোখ রাঙিয়ে তরির দিকে তাকালো। তরি প্রস্থান করলো তখনই। কণিকা বেগম আশাহত হয়ে শ্রাবণকে সুন্দর করে বুঝিয়ে দিল সেটা যে কি হয়েছে কে জানে আজকাল। সদর দরজার সামনে এক ঝাঁক তরুণ তরুণীর ভিড় জমেছে। একদল সদর দরজার ওই পার তো আরেক দল সদর দরজার এই পার। মাঝে ঢাল স্বরূপ আছে লাল একটা ফিতা। নোংরের হাতে শরবত আর মিষ্টির ট্রে। মাঝ বরাবর দাঁড়িয়ে আছে নোংরের পাশেই তরি। তার আজ মন বেজায় ভালো। লোকটাকে কথা শোনাতে পেরে বেশ লাগছে। কত বড় আস্পর্ধা! ওর বোনদেরও টানছিল। তরি বেশ বুঝেছিল। নোংরকে ইঙ্গিত করে বলেছে, লোকটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকার কারণ দুই দলের দর করা কষাকষি। নোংরদের দাবি তাদের বলা অর্থ না দিলে তারা বাড়িতে ঢুকতে পারবে না, আর ছেলে পক্ষের দাবি তারা এমনিই ঢুকবে। নোংররা মাত্র 20,000 টাকার বিনিময়ে রাস্তা ছাড়তে রাজি, কিন্তু ছেলেপক্ষ 5,000 টাকার 1 টাকা বেশি দিতেও রাজি না। অতঃপর বেশ খানিকক্ষণ কথা কাটাকাটির পর হৃদ গাড়ি থেকে এগিয়ে এলো, বলল, হেই, তোরা আমার শাকিলদের সাথে ঝামেলা করছিস কেন? ওরা যা দাবি করছে তাই হবে। অফারটা অল রিজেল শালিকা বলে কথা। এর মাঝেই মায়ান ফোরন কেটে বলল, বাহ, বিয়ে হতে না হতেই ভাইদের বুকে শালিকাদের সাইড নিচ্ছিস। এটা একদম ঠিক না ভাই, এর ঘোর বিরোধিতা করছি। মায়ানের কথায় রেহানা হেসে উঠে অন্যদিকে তাকিয়ে বলল, কারণ ভাইয়া জানে তো শালিকারা ঠিক, আর এইটুকু অ্যামাউন্ট তো তার জন্য কিছুই না। অমনি মেয়ে পক্ষের সবাই হই হুল্লোড় করে উঠল। অতঃপর নোংরের হাতে টাকা দিল মায়ান। কেচি দিয়ে ফিতা কাটার পর মিষ্টি আর শরবত খাইয়ে প্রবেশ করতে দেওয়া হলো। সবাই আগে আগে প্রবেশ করলেও মায়ান সবার আগে থেকেও পরে প্রবেশ করলো। রুম্পা, তরি, নোঙর, রেহানা দাঁড়িয়েছিল ওখানে। সবাই যেতেই তরি, নোঙর, রুম্পাও চলে গেল। রেহানা যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ বাদ সাধলো। পুরুষালী মিহি কণ্ঠে বলল, শাড়ি নট ব্যাড, আই লাইক ইট। থামলো রেহেনা, পেছন ঘুরে তাকালো। সে স্পষ্ট বুঝলো কথাটা তাকেই বলা হয়েছে। খানিকটা ভরকালো, দুষ্টুমির ছলে বলল, ও আপনি এসেছেন? রেহেনা মায়ানকে দেখলেও না দেখার ভান করেছিল। লোকটা ওর দিকে অদ্ভুতভাবে তাকায়, অসভ্য একটা। ঠোঁট বাঁকিয়ে হাসলো মায়ান, দুষ্টুমির ছলে বলল, আমি এতক্ষণ তর্ক বিতর্ক করছিলাম, চোখের সাথে সাথে কানটাও গেছে বোধহয়। ডাক্তার দেখান, যদিও না দেখালেও আমার সমস্যা নেই। বলে শীষ বাজাতে বাজাতে প্রস্থান করলো। রেহেনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল এখানে। কি হলো ব্যাপারটা? কি বললো ছেলেটা? মানে কি? অদ্ভুত পাগল লোক একটা। অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ, যে প্রহরে শুরু হলো প্রণয়ের নতুন এক উপন্যাস, নতুন এক পথ চলার গল্প, নতুন এক বন্ধন। সম্পর্কের সমীকরণও পাল্টালো। এ বাড়িটি চিরতরে আখ্যায়িত হলো বাবার বাড়ি নামে। পর হলো আপন, আপন হলো পর। পরিণয় প্রহরের শুভ সূচনা। স্রোতের কাছে কাজী সাহেব এলো, সাথে এলো স্রোতের বাবা, হৃদের বাবা সহ আরো সবাই। বুকটা যেন এফোর ওফোর হয়ে এলো। প্রবীণ শেখের দাম্ভিক মানুষটা যেন খেই হারালো। মেয়ে পাশে বসলো, নোংর পাশেই গুটিসুটি করে বসা। কণিকাও তার ঠিক পেছনে। প্রবীণ শেখ আগলে নিল মেয়েকে। কাজী বলল, এবার বলো মা, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। চুপ করে রইল স্রোত। মাথায় ভিড় করলো এত বছরের সব স্মৃতি। বাবার হাত ধরে পথ চলা, বড় হওয়া। কষ্ট হচ্ছে তার কি নিদারুণ জ্বালা। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আব্বু আমি যাব না, আব্বু আমি বিয়ে করব না, সবাইকে চলে যেতে বলো, আমি বিয়ে করব না, আমি এ সমাজ মানি না, আমি এখানেই থাকবো, আমি যাব না। স্রোতের আর্তনাদে যেন কেঁদে উঠল পুরো বাড়ি। কেন এ নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রেই? কেন তাদেরই যেতে হয়? তাহলে কেন এত মায়া দিয়ে বড় করা হয়? লাগবে না তার কিছু, তার এ বাড়ির মানুষদের চাই, এ স্মৃতিগুলো চাই, সেই সব চাই। কেন সে বড় হলো এত তাড়াতাড়ি কেন? প্রবীণ শেখ শক্ত করলো নিজেকে। সে ভেঙে পড়লে মেয়েটা পাগলামি করবে। কণিকাকে রেবেকা ধরে আছে, সেও কাঁদছে। স্রোত এবার মাকে বলল, ও আম্মু, তুমি আমায় মারো বকো, তবুও রেখে দাও আমায় এ বাড়িতে। আমি থাকবো কি করে তোমাদের ছেড়ে? আমি যাব না আম্মু। আমার নোঙ্গর, তরি ওদের ছেড়ে আমি থাকতে পারি না মা। তোমরা আমায় কেন বিয়ে দিয়ে দিচ্ছ?
প্রবীণ শেখ কিছু বলবে তখনই হৃদের বাবা কাঁধে হাত দিল, ইশারা করে কিছু বলল। প্রবীণ শেখ দীর্ঘশ্বাস ছাড়ল। অমনি কেউ এসে আরেকটা আঁকড়ে ধরল স্রোতের, শান্ত স্বরে বলল, আমি তোমার অপেক্ষাই করছি শ্রুত। থমকালো স্রোত, সিক্ত চোখে তাকালো। হৃদ এসেছে। প্রলয় শেখ তৃপ্তির শ্বাস টানলেন, প্রশান্তি পেলেন, ভরসা পেলেন। প্রবীণ শেখ বললেন, বলো আম্মু। অদ্ভুতভাবে থেমে গেল স্রোত, নির্লিপ্ত কণ্ঠে বলে দিল, আলহামদুলিল্লাহ, কবুল। তারপর থমথমে চারিপাশ। সব কাজ সম্পূর্ণ হলো, সবার খাওয়া দাওয়া হলো। তারপর সে সময় বিদায়ীন সময়ও স্রোত নিশ্চুপ ছিল, শান্ত ছিল। তবে শান্ত হতে পারেনি তার বাড়ির প্রিয় মানুষগুলো। নোংর জ্ঞান হারালো অতিরিক্ত কান্নায়। কণিকা কেঁদে চলো, বাড়ির প্রতিটা মানুষ কাঁদলো। বিদায়ের সময় মেয়েকে হৃদের হাতে তুলে দিয়ে প্রবীণ শেখও কেঁদে উঠল। তখন মধ্য রজনীর প্রথম প্রহর, ঘড়ির কাঁটায় একটা ছুঁই ছুঁই। প্রবীণ শেখ, প্রলয় শেখ, রবিন শেখ, রুদ্রর বাবা, শ্রাবণের বাবা একসাথে বসে আছে বসার ঘরে। মেয়ে বিদায় দিয়ে তার হৃদয় আজ বড়ই জীর্ণ শীর্ণ। হবেই বায়না কেন, একটা কলিজার অর্ধাংশ টুকরো করে দিয়ে দিল সে। তার এই শান্ত মেয়েটির জন্য তার চিন্তা ব্যাপক। তার দুটো পাখি তার জান, একটা চঞ্চল নাজুক তো আরেকটা শান্ত নিঃসুপ। কখনো কোনো সমস্যা হলে মুখ ফুটে বলবে না, অসুস্থ হয়ে পড়ে থাকলেও কাউকে জানাবে না, কিছু প্রয়োজন হলেও কাউকে জানাবে না। এখানে তো তার কথা পেট থেকে বের করার জন্য বোনেরা ছিল। হৃদের ওপর পূর্ণ ভরসা আছে তার। হৃদ তার মেয়ের সম্পূর্ণ খেয়াল রাখবে, তবুও চিন্তা থেকেই যায়। তার মেয়ে পানির মতন, সে জানে যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে। তবুও কোথা যেন কিঞ্চিত চিন্তা থেকে যায়। একটা হাতে 5 আঙুল যেমন সমান হয় না, একটা বাড়িতেও তেমন সবাই এক হয় না। সবার সাথে মানিয়ে নিতে পারবে সে জানে, কিন্তু তবুও কেউ কিছু যদি বলে মেয়ে তো কষ্ট পাবে। বাবারাও অদ্ভুত হয়, কিন্তু তার মনে হয় সে একটু বেশি অদ্ভুত। চিন্তা করছিস প্রবীণ? চিন্তা করিস না, ওরা সবাই অনেক ভালো, স্নোদ ভালো থাকবে। বাবার কথায় প্রবীণ শেখের ভাবনার সুতো কাটলো, ঠিকঠাক হয়ে বসলো। পাশে এক হাত জড়িয়ে বসে আছে নোঙর। মেয়েটা তার আপুকে একটু বেশি ভালোবাসে। তার মনে হয় তার নারী ছেড়েই মেয়ে দুটো হয়েছে, অথচ জন্ম দিয়েছে তার স্ত্রী। তার হয়তো আরো বেশি কষ্ট হচ্ছে। মহিলাটা কঠিন ধাঁচের বরাবর, বুক ফাটবে তবুও মুখ খুলবে না। কিন্তু সে তো জানে মানুষটি কত ভালোবাসে মেয়েদের। সে বরাবর মেয়েদের বেশি আদর করতো, তাই কণিকা শাসনে রাখতো। বলতো দুজন একসাথে আহ্লাদ করলে মেয়েরা বিগড়ে যাবে। সে ছোটবেলা থেকে তাই কঠোরতার মুখোশ পরে থাকতো। চমৎকার একজন জীবনসঙ্গী পেয়েছে সে, নিঃসন্দেহে ভালো মা, ভালো বউ এবং ভালো মানুষ। সামনে তাকিয়ে দেখলো মনমরা হয়ে বসে আছে। ভাবলো এবার একটু স্বাভাবিক হওয়া উচিত, নয়তো সৃষ্টিকর্তা নারাজ হবে। কারণ এটা তো তার সৃষ্ট পবিত্র নিয়ম, পবিত্র বন্ধন। মেয়েকে বিদায় দিলেও বাড়ির একটা মানুষও এখনো কেউ কিছু খায়নি। মনমরা হয়ে চলবে? মেয়ের বিয়ে হয়েছে, খুশি থাকতে হবে। তার মেয়ে বড় হয়ে গেছে। প্রবীণ শেখ এবার স্বাভাবিকভাবে বলল, আরে আব্বা, কি বলছো? চিন্তা করবো কেন? মেয়ের বিয়ে হয়েছে, খুশির মুহূর্ত আমাদের। আর বিয়ে যেহেতু হয়েছে, মেয়ে বিদায় করতেই হবে। স্বাভাবিক। একটু মন খারাপ লাগছিল। ঠিক আছে, এখন তোমরা এখন স্বাভাবিক হও। বললে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর স্থির উদ্দেশ্যে বললেন, কণিকা, তুমি এখন কেমন যেন হয়ে গেছো। আমার যত্ন করো না। আমার করোনা মানলাম, কিন্তু বাড়ির মানুষদের কথা বলে যাবে। সবাই না খেয়ে জানো। যাও, চা বসাও। বাড়িতে কত মেহমান এখনো, তাদের চা দাও। তারা ভাববে একদিন আপ্যায়ন করে হাঁপিয়ে গেছি। তারপর সবাই মিলে খেতে বসবো। রাতে তো শেষ হয়ে আসছে। স্বামীর কথায় অপ্রস্তুত হলেন কণিকা। আসলে বাড়িতে এখনো দূরের মেহমানরা আছেন, তাছাড়া গ্রামের কিছু কাছের আত্মীয়রা আছেন। সবাই জেগে, একটু আগে স্রোতের বিদায় হয়েছে, অনেকে রয়ে গেছে। আবার বাড়ির কারো খাওয়াও হয়নি। কণিকা স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙালো। লোকটা একটু বেশি বলে। সে রাগ দেখিয়ে উঠতে উঠতে বললেন, বাবা, আপনার ছেলেকে বলে দিন খোঁচা মেরে কথা বললে কাল আমিও বাপের বাড়ি চলে যাব। বুড়ো হয়ে গেছে, কথা ঠিক হলো না, ঢং দেখে বাঁচি না। এবার হেসে উঠলেন প্রবীণ শেখ। সবাই হাসলো। হালকা হলো যেন পরিবেশটা। যাক, স্বস্তি ফিরল। প্রলয় শেখের পাশে সিঙ্গেল সোফায় মাথা হেলিয়ে বসে আছে রুদ্ধ। প্রলয় শেখ নাতির দিকে তাকিয়ে উঠল। নোঙরের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ওর সাথে একটু কথা বলো গিন্নি। নোঙর দাদুর দিকে তাকিয়ে শব্দহীন মুখ নাড়ালো, বলল, কথা বলে না তো। প্রলয় শেখ বোঝাতে বলল ইশারা দিয়ে। চলে গেল এখান থেকে। স্রোত যাওয়ার আগেও বলেছিল, বসে একটু রুদ্র ভাই এর সাথে কথা বল, বোঝা মানুষটা মন ক্ষুণ্ণ করে আছে। এ কি ফুপিমা,
ও অনুরোধ করেছে যেন বুঝি কিছু বলে, কিন্তু কি বলবে সে? লোকটা কথা অবধি বলছে না, এমনকি সবাইকে এড়িয়ে চলছে। রুদ্রর আজ শরীরটা ক্লান্ত লাগছে আর ব্যথা করছে। খেয়াল করলো নোঙর। আপাতত আশেপাশে দাদু ছাড়া কেউ নেই। রুম্পা রুদ্ধর পাশের সোফায় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সবাই মাত্রই উঠে উঠানের দিকে গেল। বাড়িতে আত্মীয়রা আছে সেখানেই। এর মাঝেই রুম্পার ডাক পড়ল। রুম্পা উঠে চলে যাবে, ঠিক সেই সময় খানিকটা থামলো। নোঙরের দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, এখানে বসে আছিস কেন? আয়, সবাই তো বাইরে, চল আমার সাথে। কিঞ্চিত রাগ হলো নোঙরের। রুম্পা আপা বাড়াবাড়ি করে। নোঙর ফস করে নিঃশ্বাস নিয়ে বলল, যাও তুমি, আসছি আমি। এর মাঝে ফের ডাক পড়ল রুম্পার। ছুটে এগিয়ে গেল ফসফস করতে করতে। নোঙর যেন সুযোগ পেল, উঠে গেল রুদ্ধের দিকে, বসলো পাশের সোফায়। আমতা আমতা করে বলল, আপনার কি খারাপ লাগছে? উত্তর দিল না রুদ্ধ। হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো নোঙর। উত্তর না পেয়ে ফের বলল, আপনি কি আমার সাথে কথা বলবেন না? রেগে আছেন? ফস করে নিঃশ্বাস নিল রুদ্ধ। নোঙরের দিকে না তাকিয়ে এই পা খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বের হলো। যাওয়ার আগে বলল, মা, আমার খাবারটা উপরে পাঠিয়ে দিও, আমার ভালো লাগছে না। স্পষ্ট টের পেল রুদ্ধ ওর সাথে কথা বলতে চাইছে না। অবহেলাগুলো যেন বুকে গিয়ে লাগলো। মুখ চেপে কেঁদে উঠল নোঙর। ও যেন সহ্য করতে পারছে না আর। এর মাঝে এলো তরি। বোনকে কাঁদতে দেখে ব্যতিব্যস্ত হলো। উৎকণ্ঠা হয়ে শুধালো, কি হয়েছে নোঙ্গর? কাঁদছিস কেন? নোঙর ফুপিয়ে উঠে বলল, রুদ্র ভাই আমার সাথে কথা বলে না আপু। জড়িয়ে ধরল তরি বোনকে। কিঞ্চিত হাসলো। বড়টার তো কাম সারলা, এইবার ছোটটার পালা। সুন্দরী মাইয়া বেশি ঘরে রাখতে নাই প্রবীণের বউ। মাইয়া বেশি চঞ্চল, ভালো ঘর পাইলে ওরে বিয়া দিয়া দাও। বলে পান মুখে পুরল আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম সম্পর্কে প্রবীণ শেখের ফুপু। মহিলার মানুষের নিন্দে না করলে পেটের ভাত হজম হয় না। কণিকা অপ্রস্তুত হলো, পাশেই মহিমা। এমনি নোঙরের বিয়ে নিয়ে বাড়িতে ঝামেলা হচ্ছে, তারপর এই মহিলা এসব শুরু করেছে। কণিকা খেয়াল করেছে রুম্পা তরির আগে নোঙরের বিয়ের ব্যাপারটা রবিন শেখ ভালো চোখে দেখলেন না। তাছাড়া রেহানাও আছে। এতগুলো মেয়েকে রেখে নোঙরের বিয়ে দেওয়ার ব্যাপারটা। কণিকা চা বানাচ্ছিল আত্মীয়দের জন্য। সবাইকে সবার ঘর দেখিয়ে দিলেও অনেকে জেগে আছে, তাদের জন্যই চায়ের ব্যবস্থা। এর মাঝে এলো তরি নোঙর। তরির দিকে তাকিয়ে নাক ছিটকালো মহিলা। অতঃপর বলল, এটা রবিনের মাইয়া না? এই মাইয়া তুই ভালো কইরা হাঁটবার পারস না? সন্ধ্যায় দেখলাম পরপুরুষের ওপর পইরা গেছস। মাইয়া মানুষ, চোখ কান খোলা রাইখা চলবি, নাকি ইচ্ছা কইরা এমন করস? কণিকা অবাক হলো। মহিলাকে দেখলে তার গা পিত্তি জ্বলে। সে এগিয়ে এসে বলল, ফুপু ভুল বলছেন। শ্বশুরবাড়ি পরে অভ্যাস নেই, তাই পড়ে গিয়েছিল। ফুপু আপনি ঘরে যান, আমি বিছানা করে দিচ্ছি আপনার। অনেক রাত হয়ে গেছে। এই ফুলি, ফুপুকে ঘরে নিয়ে যা। আর তরি, আয় তো এইদিকে রুদ্রকে গিয়ে একটু খাবারটা দিয়াই না মা। ছেলেটা খেয়ে ওষুধ খাবে, রাত ফুরিয়ে আসছে ওই দিক গিয়ে। একদমে বলে স্বস্তির নিঃশ্বাস নিল কণিকা। মহিলাটা বাড়িতে থাকলে ভয়ে ভয়ে থাকে সবসময়। মহিলাটার কাজের লোক ফুলি। এই মেয়েটিরও স্বভাব ভালো না। রুম্পাকে দিল শ্রাবণের জন্য চা। শ্রাবণ ছাদে আছে, সে নাকি খাবে না, তাই শুধু চায় পাঠাতে বলেছে। আর রুদ্ধর জন্য খাবার দিল তরির হাতে। রুম্পা চা নিল। তার ইচ্ছে ছিল রুদ্ধের ঘরে যাওয়ার, কিন্তু এখন এটা বললে মানুষ সন্দেহ করবে। কয়েক কদম এগোতেই আশেপাশে কাউকে খুঁজলো। নোঙরকে সামনে দেখে শ্রাবণের চাটা এগিয়ে দিয়ে বলল, নোঙর, এটা একটু শ্রাবণ ভাইকে দিয়ে আয় না, আমার ঘরে একটু কাজ আছে। এক প্রকার জোর করে চায়ের কাপটা নোঙরের হাতে দিল। রুম্পা পা চালিয়ে চলে গেল। এর মাঝে খাবারের ট্রে নিয়ে এলো তরি। নোঙরকে দেখে সে ভ্রু কুঁচকে বলল, রুম্পা আপু দিয়ে গেছে? নোঙর হতাশ দৃষ্টিতে মাথা দুলালো। তরি কি জানি কি ভাবলো। এক হাতে চায়ের কাপটা নিয়ে নিল। অতঃপর নোঙরকে বলল, রুদ্র ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিস না? এখনই সময়, এটা নিয়ে যা। নোঙর যেন মেঘনা চাইতে জল পেল। তরি তখন ট্রেটা ওর হাতে, খাবারের ট্রেটা দিয়ে ছাদের দিকে চলে গেল। ট্রেটা হাতে নিয়ে হাঁটা দিল নোঙরও। মাথায় আকাশ কুসুম ভাবনা। এক আকাশ অভিমান শেষের ঘরটার সামনে থামলো। অদ্ভুত এক কাণ্ড ঘটালো। দরজায় কড়া নাড়েই প্রবেশ করলো ঘরে। তখন রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। রুদ্র অপ্রস্তুত হয়ে কিছু বলবে, তার আগে ভয়ঙ্কর এক কাজ করলো। দরজাটা ভেতর থেকে লাগিয়ে খাবারগুলো রেখে জাপটে জড়িয়ে ধরলো রুদ্ধকে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে রুদ্ধ। নীরবতা, নিরবিচ্ছিন্নতা গ্রাস করেছে চারপাশ।
পিনপতন নীরবতায় দুজনের স্পন্দন ছাড়া আর কিছুই কর্ণপাত হচ্ছে না। টিপ 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 শব্দ যেন একটু বেশি মোহিত করছে। নোঙরের শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে রুদ্ধের বক্ষে, আর রুদ্ধর শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে নোঙরের শিরে। শিহরণ বয়ে যাচ্ছে যেন। রুদ্ধের যেন মরিমরি অবস্থা। তীক্ষ্ণ যন্ত্র ইন্দ্রিয়তে টের পেতেই নাক মুখ কুঁচকে ফেলল। মেয়েটা বাহুতে নিজের আঙুল চেপে ধরাই ধারালো নখ বাহুতে বিঁধছে। নীরবতা কাটিয়ে এবার আর্তনাদ করে উঠল। রুদ্ধ পায়ে যন্ত্রণা পাচ্ছে। ব্যান্ডেজের পায়ের উপর পা দিয়ে মেয়েটা দাঁড়িয়েছে। রুদ্ধ এবার ফস করে নিঃশ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আহা নোংর হচ্ছে কি, ছাড়ুন। নোঙর শুনল, অভিমান বাড়ল। লোকটা এবার তাকে নোঙর বলল। টই টুম্বুর টই টুম্বুর উপচে পড়া অভিমানগুলো দলা পাকানো কান্নায় রূপ নিল। লোকটা এমন করছে কেন? হুট করে যেন পাল্টে গেল। এমন তো সে চায় না। আজ একটা হেস্তনেস্ত করবেই। রুদ্ধ ফের বলল, নোংর ছাড়তে বলছি, ছাড়ুন। কি অসভ্যতম হচ্ছে। রাগ বাড়ল নোঙরের। আবার তার নাম ধরে ডাকছে। নোঙর ফুপিয়ে উঠে ফের খামচে ধরল। বুঝলো রুদ্র। মেয়েটা চটছে, মন্দ লাগছে না। বুঝুক এবার কত ধানে কত চাল। নোঙর কান্নারত কণ্ঠে মিনমিনিয়ে বলল, নোঙর কেন বলছেন? ছাড়বো না আমি। হাসলো রুদ্ধ। ব্যথাগুলোর কথা যেন বেমালুম ভুলল। এমন সুন্দর মুহূর্তের জন্য মরণব্যাধিও ভুলতে পারবে, এটা তো সুখ, পরম সুখ। মেয়েটা অবশেষে এলো। গড়ল বুঝি মন। কে জানে কি অদ্ভুত প্রকৃতির নিয়ম। একটা সময় যে বিয়েতে রাজি হচ্ছিল না, আজকে সে ব্যাকুল প্রায়। অথচ মেয়েটা বিয়ে করতে না করে দিয়েছিল আজ। এ কি সৃষ্টিকর্তার দেওয়া শাস্তি? মায়ের কথাটা বুঝি লেগে গেল। মা সেদিন বলেছিল এই মেয়েকে বিয়ের জন্য তুই পাগল হবি, এবং তাই হলো। ফের কর্ণপাত হলো কান্নারত কণ্ঠ। উত্তর দিচ্ছেন না কেন? নোঙর কেন বললেন? রুদ্ধ হাসলো, তবে বুঝতে দিল না নোঙরকে। নিঃশব্দে হাসলো, কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল, ছাড়ুন বলছি। আর আপনার নাম যা তাই তো ডাকবো, কি আশ্চর্য ব্যাপার। রুদ্ধর কথা শুনতেই আরো রাগলো নোঙর। নখ বিধিয়ে দিল বাহুতে। ভুলবশত ব্যান্ডেজের ওপরে নখ বসেছে। স্যাঁতস্যাঁতে কিছু অনুভব হতেই হুঁশ ফিরল নোঙরের। আকস্মিক মনে পড়ল কিছু। চমকালো। বুকটা কেঁপে উঠল। সরে গেল খানিকটা। হাত সামনে আনতে রক্ত দেখতে পেল। ব্যান্ডেজ থেকে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হায় আল্লাহ, কি হলো? কি করলাম? আমি দেখিনি, বিশ্বাস করুন। বলতে বলতে ফুপিয়ে উঠল। অপ্রস্তুত হলো রুদ্ধ। হাত ধরে বসিয়ে দিল বিছানায়। মেয়েটার কান্নায় নিজের নাটকীয় রাগ আর ধরে রাখতে পারল না। ভাঙল। মিহি কণ্ঠে বলল, হুশ, কিছু হয়নি প্রাণ, ঠিক আছে আমি। চোখ বন্ধ হয়ে এলো নোঙরের। ফের সেই মধুর ডাক। ছলাৎ ছলাৎ করে উঠল হৃদয়। উঠে ফের জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, আপনি ভালো না রুদ্ধ, আপনি একটুও ভালো না। কতক্ষণ পর এ নামে ডাকলেন? কিঞ্চিত তাচ্ছিল্য আসলো রুদ্ধ। প্রেম বড়ই অদ্ভুত জিনিস। বয়স, রূপ, গন্ধ কিছুই মানে না। তাই তো এই বাচ্চা মেয়েতেই আটকালো, যাকে বিয়ে করবে না বলে মায়ের সাথে প্রথম ঝগড়া করেছিল। রুদ্ধ মলিন স্বরে বলল, আপনি সে অধিকার কেড়ে নিয়েছেন। আপনি বিয়ে করতে অস্বীকার করেছেন শুধু একটু রাগ দেখিয়েছি বলে। প্রাণ মানে জানেন? প্রাণ আপনার নাম। প্রাণ তাই ডাকিনি, আপনি সত্যি আমার প্রাণ। শান্ত হলো নোঙর। হুট করে কান্নাও থেমে গেল। ও যে খারাপ ব্যবহারের জন্য না করেনি, ভাবলো কিছু নোঙর। খানিকটা ইতস্তত হয়ে সরে এলো। এর মাঝেই বলল এক ভয়ঙ্কর কথা। আপনাকে রুম্পা আপা ভালোবাসে। চমকালো রুদ্ধ। অবাক হলো। মেয়েটা জানলো কি করে? নোঙর ফের বলল, আমি সেদিনই শুনেছি। আমার নুপুরটাও আপা নিয়েছে। আমি কি করে বিয়ে করতাম আপনাকে? তাই তো। রুদ্ধ তাচ্ছিল্য হাসলো। খানিকটা কঠিন স্বরে বলল, তাই তো আপনি আমায় বিয়ে করতে অস্বীকার করলেন, যেখানে আমাদের বিয়েটা আগেই ঠিক করা ছিল। খুব ভালো, আপনি এখন আসতে পারেন এখান থেকে, আমি ঘুমাবো। বলেই বিছানার উপর থেকে নিজের টি শার্টটি নিয়ে পড়ল। ছলছল করে উঠল নোঙরে রাখি। লোকটা তার পুরো কথা শুনবে না। রুদ্ধ ফের কিছু বলল। চিন্তা করবেন না, কালই চলে যাব এখান থেকে আমরা। আমার মা এসব নিয়ে আর কথা বলবে না। রুদ্ধ আরো কিছু বলবে তার আগে নোংর এক কাণ্ড করলো। টি শার্টের কলার গিয়ে ধরলো। রণচণ্ডীর রূপ ধারণ করলো। যেন সদ্য সতেরোতে পা দেওয়া নোঙর। কণ্ঠে বজ্রধ্বনি এনে বলল, কোথায় যাবেন? শেষ বিয়ের ইচ্ছে? কান খুলে শুনে রাখুন, আপনাকে কোথাও যেতে দেব না আমি, কোথাও না। আপনি কি বোঝেন না ভালোবাসি আপনাকে? বেশ বাড়াবাড়ি করছেন মনে হচ্ছে না? সবার সামনে এড়িয়ে যাচ্ছেন আমায়। কেন করছেন? এমন চাই না আমি। আপনার অবহেলা আমার কষ্ট হয়।
বলতে বলতে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি পড়ল চোখ থেকে। রুদ্ধ অবাক নয়নে তাকিয়ে আছে। অবশেষে মেয়েটা ধরা দিল, নিজেকে তার কাছে তুলে দিল। নৌকা যেন হিতাহিত জ্ঞান হারিয়েছে। লাজুকলতা আজ বেশ চটেছে। মন্দ লাগছে না এই রূপও। রুদ্ধ এবার সম্মুখে হাসলো, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দুষ্টুমির ছলে বলল, যাক, মহারানী তাহলে কথা স্বীকার করলো। ইস, আপনার উপর রাগের অভিনয় করা কি কষ্ট প্রাণ। একটু থামলো রুদ্ধ, তারপর ফের বলল, অভিনয় করে ব্যাপারটা খুব একটা মন্দ হয়নি ব্যাপারটা, তাই না প্রাণ? এই যে কয়েক ধাপ পেরিয়ে এত কাছে এলে, এখন কিন্তু আমি আর দূরে যেতে দিচ্ছি না। রুদ্ধের কথা ঠাউর করতে পেরে বড় বড় চোখ করে তাকালো নোংর। লোকটা অভিনয় করছিল, এবার যেন পরপর মস্তিষ্কে হানা দিল নিজের করা কাজগুলো। লজ্জা আষ্টে পৃষ্ঠে ধরল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এত লজ্জার মাঝে রুদ্ধ যেন আরো সাংঘাতিক কাজ করলো। খানিকটা এগোলো, তাতে আরো বেশি কাছাকাছি এলো দুটিতে, মাঝে এখন কিঞ্চিত জায়গাও নেই। নোংর একটু পেছাতে নিলেই নোংরের হাত পেঁচিয়ে নিজের সাথে মিশালো, ফিসফিসিয়ে বলল, হুম, কাছে এসেছিলেন আপনি, এবার আমার অনুমতিহীন দূরে যাওয়া মানা। বিয়ে করবেন প্রাণ? হুম, শুধাচ্ছি না, বলছি এবার আমার হওয়ার জন্য প্রস্তুত হন প্রাণ, হালালভাবে। বলে নোঙরের মাথা নিজের বুকে কিঞ্চিত জড়িয়ে ধরতেই থমকালো নোঙর। আকস্মিক রুদ্ধকে চমকে দিয়ে লজ্জায় জ্ঞান হারালো। বিস্মিত নয়নে তাকিয়ে রইল রুদ্ধ। মেয়েটা তার কাঁধেই ঢলে পড়েছে। সবকিছু বোধগম্য হতেই হাসলো কিঞ্চিত। কোনো মতো বিছানার দিকে নিয়ে গেল পা খুঁড়িয়ে, শুইয়ে দিল বিছানায়। পাশে থাকা টেবিল থেকে পানিটা নিয়ে মুখে ছিটাতেই কয়েক মুহূর্তে জ্ঞান ফিরল। চোখ পিটপিট করে চাইতেই রুদ্ধর মুখশ্রী ভেসে উঠল। অমনি কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢাকলো। রুদ্ধ দেখলো, চোখ জোড়ালো, মন জোড়ালো। প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস টেনে বলল, আপনি অনন্য, আপনি অন্যতম এবং অভিন্ন। কখনো অগ্নিকন্যা রূপে তো কখনো লাজুকলতা হয়ে আমার হৃদয়টাকে ভস্ম করে দিচ্ছেন। নিজেই কাছে এলেন, আবার নিজেই লজ্জায় জ্ঞান হারালেন। এখন ভাঙা হাত পা নিয়ে আমাকেই সামাল দিতে হচ্ছে। আপনার অপরাধ বাড়ছে মনে হচ্ছে না মেয়ে? সবকিছুর হিসেব বাকি মেয়ে, তৈরি তো আপনি? রুদ্ধ থামলো। নোংর এখনো চোখ বন্ধ করে আছে, চেহারাটা লজ্জায় লাল হয়ে আছে। মেয়েটা অতিমাত্রায় সুন্দরী। রুদ্ধ ফের কিছু বলবে এর আগেই অদ্ভুত একটা কথা কর্ণপাত হলো। কেউ চিৎকার করে বলল, হায় আল্লাহ, কে কোথায় আছেন দেখা যান, কি সর্বনাশ, এইটুকু মাইয়া ফষ্টি নষ্টি করতাছে এইখানে, সি সি সি। চিড়েকোঠায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল ফুলি, চোখে মুখে তার খুশির ঝলক। আজকে আনোয়ারা তাকে খুশি হয়ে বকশিস দেবে। ফুলি তো হাত মুখ ধুয়ে মাত্রই ঘুমাতে যাচ্ছিল। এর মাঝে ভাগ্যিস রুম্পা বলেছিল ছাদ থেকে শ্রাবণের চায়ের কাপটা আনতে, না হলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারত। কি যে খুশি লাগছে তার। সামনে দাঁড়ানো শ্রাবণ তরি চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে চিলেকোঠার দিকে। কি বলছে কি এই মেয়ে? বাড়ি ভর্তি মানুষ, আবার রাত চারপাশের নিস্তব্ধতায় অন্য বাড়ি অব্দি চলে যাবে চেঁচামেচির শব্দ। আর এই মেয়ে বলছে কি? আকস্মিক মানুষটির মুখ দেখে সে চমকে গেছিল। কি কেলেঙ্কারি করে বসলো। নোংর ভেবে পেছন থেকে হাত ধরেছিল। ফুলির চিৎকার কানে আসতে ছিটকে সরিয়ে দিল হাত। এ কি করে সম্ভব? এটা তো তোরই না। ফুলির কথায় শ্রাবণ এগিয়ে এসে বলল, কি বলছিস কি ফুলি? আমরা? শ্রাবণের কথা শেষ হওয়ার আগেই বাড়ির সবাই এসে পৌঁছলো ছাদে। সবাই বেশ কৌতূহল হয়ে আছে। আনোয়ারাও আছে। আনোয়ারাকে দেখে ফুলি চেঁচিয়ে বলল, ও দাদি আম্মা গো, দেখেন দেখেন, আপনার নাতি নাতনি ফষ্টি নষ্টি করতাছে ছাদে। আপনারে আমি কইছিলাম ওদের সুবিধার লাগে না, খালি একজন আরেকজনের উপর পইরা যায়। দেখলেন তো, আমার কথা ঠিক হইল তো? প্রবীণ শেখ, রবিন শেখ, কণিকা কেউ কিছু বুঝতে পারছে না কি হয়েছে। কি বলছে কি মেয়েটা? প্রবীণ শেখ এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি বলছিস ফুলি? খোলাসা করে বল, কি হয়েছে কি? রাতের বেলা এমন চিৎকার করে কেউ? এবার আনোয়ারা পানির পিক ফেলে মুখ ভাঙাতে ভাঙাতে বলল, এখনো বুঝতেছস না ববিন? তোগো মাইয়া আকাম কুকাম করতেছে, বুঝবি কেমনে? এখন তো বুঝবেও না। আমি আগেই কইছিলাম মাইয়ার স্বভাব ভালো না। তরি বাকশূন্য হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে, কি চলছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। মানে কি? শ্রাবণের ও একই অবস্থা। প্রবীণ শেখের রাগ হলো। তার বাড়ির ছেলে মেয়েদের নিয়ে কি বলছে এসব? তার ছেলে মেয়েরা এমন না, তার ভাই বোন কিংবা সে কখনো এমন শিক্ষা দেয়নি। সে আবার একটু ধমকের ছলে বললেন, ফুপু চুপ করেন। আমার ছেলে মেয়েরা কেমন আমি আপনার মুখ থেকে জানতে চাই না,
কিসব আবল তাবল কথা বলছেন? আর ফুলি বলছিস না কেন? তাড়াতাড়ি বল। ফুলি খানিকটা ভয় পেল। প্রবীণ শেখকে সে একটু বেশি ভয় পায়। ফুলি এবার বলল, হ হ বলতাছি ধমন কান কেন। আমি ঘুমাইতে যাইতেছিলাম, তখন রুম্পা আপা কইল নঙ্গর শ্রাবণ ভাইরে চা দিয়ে আসতে ছাদে, তুই গিয়ে একটু চায়ের কাপটা নিয়ে আয় না। আমি ভালো মনে কাপ নিতে আইছিলাম, কিন্তু এইখানে আইসা দেহি রং তামাশা চলে। চিলেকোঠার দরজা ভেজানো, আমি দরজা খুলতেই দেয়। সি সি, আমি এসব কইবার পারুম না। ফুলির কথা শুনে এক প্রকার গুঞ্জন শুরু হয়ে গেল আশেপাশে। বাড়িতে যে মেহমানরা ছিল তারাও এখানে উপস্থিত। তরি শ্রাবণ হতবাক হয়ে তাকিয়ে আছে। সব যেন গুমট হয়ে আসছে। কি বলছে এই মেয়ে? যেমন বলছে তেমন তো না। তরি এখানে এসেছিল শ্রাবণের সাথে কথা বলতেই, কিন্তু ছাদে এসে শ্রাবণকে পায় না। ছাদে এখনো প্যান্ডেল রয়েছে, স্টেজ এখনো খোলা হয়নি। মরিচা বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছিল শুধু। তরি যখন আশেপাশে তাকিয়ে শ্রাবণকে খুঁজছিল, আকস্মিক শ্রাবণ তরির হাত ধরে নিজের দিকে টেনে নেয়। আশেপাশে অন্ধকার থাকায় সব অস্পষ্ট ছিল। এর মাঝে আসে ফুলি। ফুলি দরজা খুলতে আকস্মিক শ্রাবণ চমকে গিয়ে হাত ছেড়ে দেয়। আর মেয়েটা কি তিল থেকে তাল বানাচ্ছে। হাত পা হিম হয়ে আসছে তরির, কান গরম হয়ে আসছে, বাজ পড়েছে মাথায় এমন মনে হচ্ছে। ছি ছি, মা বাবা বড় মায়ের সামনে কি বলছে কি? তাছাড়া বাইরের মানুষও আছে এখানে, আর সে তার গ্রামের মানুষদের চেনে। ভাবতেই গলা শুকিয়ে আসছে, হাত পা অসাড় হয়ে আসছে। এখন মা বাবা নিশ্চয়ই ভুল বুঝবে, সবাই নিশ্চয়ই ভুল বুঝবে, নিন্দা রটাবে। কি থেকে কি হয়ে গেল। ফুলি যা বলছে তা ঠিক তরি? তন্মধ্যে মায়ের বজ্রকণ্ঠে কেঁপে উঠল তরি, হুঁশ ফিরল, ভাবনার সুতো কাটলো। সামনে তাকিয়ে দেখলো মা রাগীর চাহনিতে তাকিয়ে আছে, চোখ থেকে যেন আগুন ঝরছে। তরি কিছু বলবে এর আগে ঠাস করে থাপ্পড় পড়লো তরির গালে। থাপ্পড়ের শব্দ যেন সবাই কেঁপে উঠল। কণিকা এগিয়ে এলো। প্রবীণ অবাক হলো। তাদের বাড়ির মেয়ের গায়ে কখনো তারা সহজে হাত দেয়নি। আজ আনোয়ারা রসিয়ে কষিয়ে বলল, এখন মাইয়ার কি হইব? মাইয়ারে আগে থেকে সামলানো উচিত আছিল। মাইয়া তোমার হাতছাড়া হইয়া গেছে, এখন এর বিচার করো। গ্রামের নিয়ম নিশ্চয় জানো। কেঁপে উঠল মহিমা। কণিকা এগিয়ে এলো। প্রবীণ শেখও এলো। তরি আর শ্রাবণের মাঝে দাঁড়ালো, বলল, আমি কারো কথা শুনতে চাই না, আমি তোমাদের থেকে জানতে চাই। আমি জানি জান যাবে, আমার ছেলে মেয়েরা মিথ্যা বলবে না আমায়। শ্রাবণের শরীর রাগে রিরি করছে। আশেপাশে তাকিয়ে খুঁজছে শুধু। মিতা বেগম তার স্বামী প্রবীণ শেখকে খুব মানে। ছেলের মুখের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। যেখানে বড় ভাই আছে কিছু বলতেও পারছে না। রবীন শেখ স্ত্রীর ওপর অসন্তুষ্ট হলেন। তারা কখনো ভাইয়ের সামনে এসব করে না। ভাই যেখানে কথা বলে, যত গুরুত্বপূর্ণই হোক, মাঝে তারা বলে না। আর সে জানে তার মেয়ে তার থেকে বেশি চিন্তা ভাইয়ের। শ্রাবণ এবার বলল সবটা, তরিও বলল, কিন্তু আদৌ কি লাভ হলো? হলো না। ইতিমধ্যে কথাটি পাঁচকান হতে হতে বাইরে অব্দি চলে গেছে। মাঝরাতেই বাড়িতে ভিড় জমেছে। প্রলয় শেখ সবে এলো। তাকে মিতা গিয়ে নিয়ে এলো। সব শুনেছে সে। সে এই অন্যায় মানবে না। চেনে তার নাতি নাতনিদের। প্রলয় শেখ এবার গলা উঁচিয়ে বলল, আমার নাতি নাতনিরা কিছু করেনি, শাস্তির প্রশ্নই ওঠে না। এর মাঝে একজন বুজুর্গ লোক অসন্তুষ্ট গলায় বলল, না প্রলয় ভাই, এটা কইলে তো হইব না। তোমাগো কাছে প্রমাণ আছে? প্রমাণ দাও যে কিছু করে নাই। প্রভাবশালী দেখা সমাজের নিয়ম ও মানব না তা তো হইব না। ওই মাইয়া তো কইলো ওই মাইয়া দেখছে। তাহলে তোমরা প্রমাণ দাও তোমাগো মাইয়া পোলা নির্দোষ। গ্রামে এমন মানুষ না আমরা। লোকটির কথায় সবাই সম্মতি দিল। আনোয়ারা বেশ খুশি হলো। তার নাতি নাতনিদের নিয়ে প্রশংসার শেষ নেই। আজ বুঝুক ঠেলা। নোংর এক কোণে দাঁড়িয়ে শুনছে সব। তরি আপা বা শ্রাবণ ভাই তো এমন না, সবাই এসব বলছে কেন? মানুষ এমন কেন, যা দেখেনি অন্যজনের কথায় কেন বিশ্বাস করে? আর ফুলিকে তো সবাই চেনে, 100টা মিথ্যা কথা বলে, আজ ওর কথা বিশ্বাস করছে। এর মাঝে আশেপাশে গুঞ্জন শুরু হলো। তাদের এখানে সমাজের নিয়ম মানা হয়। গ্রাম প্রধান আসলো, দুপক্ষের কথা শুনলো, কিন্তু মানলো না প্রবীণ শেখের কথা। ঠিক করলো ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে। এই গ্রামে তারা কোনো অন্যায় মানবে না। প্রভাবশালী বলে সব নিয়ম ভিন্ন এমন হবে না। প্রবীণ শেখ যেন খেই হারালেন। ছেলে মেয়েদের দিকে তাকানো দায়। প্রলয় শেখ এসব দেখে অসুস্থ হয়ে পড়লেন। তাকে ঘরে নিয়ে গেল। এর মাঝে শ্রাবণ চেঁচিয়ে বলল, আমি কিছুতেই এই বিয়ে করব না। যেহেতু আমরা কিছু বলিনি, প্রশ্নই ওঠে না বিয়ের। তরি তখনও পাথর হয়ে দাঁড়িয়ে আছে।
সে ভালোবাসে এ লোকটাকে, তাই বলে এভাবে চায়নি কখনো। কি হচ্ছে? কি রেখেছে কপালে সৃষ্টিকর্তা? কেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো? এর থেকে কি মৃত্যু চেয়েছিল না? নিস্তব্ধতা গ্রাস করেছে চারিপাশ। এর নিস্তব্ধতা যেন ঝড়ের পূর্বাভাস জানান দিচ্ছে দীর্ঘশ্বাসের যন্ত্রণাগুলো। তখন মধ্য রজনীর অন্তিম প্রহর। আধার কাটিয়ে ভোর হবে খানিক বাদই। ছাদ থেকে বসার ঘরে এসেছে সবাই সেই কখন। বিচার বিবেচনা হয়েছে বেশ, কিন্তু সব যেন বেগতিক। পিনপত নীরবতা বহমান। আশেপাশে এখন আর বাইরের লোকজন নেই। পরিপূর্ণ মানুষজনই। এক কোণে নির্লিপ্ত হয়ে বসে আছে তরি, পরনে বাড়ির জামাখানায়। রাতে স্রোতের বিদায়ের পর শাড়ি পাল্টে পড়েছিল। চোখ দুটো এখনো সিক্ত, মাঝে মাঝে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে চোখ থেকে। অবাধ্য এই পানি বোঝে না কিছুই, শুধু ঝরতে জানে। অবাধ্য পানিগুলোও যেন ফুরিয়ে আসে। চোখের নিচটা অদ্ভুত রকম জ্বালা করছে। বেশি কান্নার ফলে চোখের পানি পড়ে পড়ে ছিলে গেছে জায়গাটা। মাথায় ঘোমটা টানা, চুলগুলো এলোমেলো। তরির পাশে নোংর বসা, হতবাক হয়ে বসে আছে। প্রবীণ শেখের চোখ মুখেও আধার ভীষণ, বুক ভারী। প্রবীণ শেখ রবিন শেখ ভাইয়ের পাশে বসা, ক্লেশিত তার আদলখানা। পুরুষ মানুষের কষ্ট জাহির করা নিষেধ, লোকে মন্দ বলে। তাই মেয়েটার কষ্টের ভাগ নিজে নিতে পারছে না। তার বুকটাও ভারী ভীষণ। মহিমা অসুস্থ হয়ে পড়েছে, করিকা মিতা শুইয়ে রেখে এসেছে। মিতা বেগমের লজ্জায় ভাইদের সামনে দাঁড়াতে পারছে না। রুদ্ধ বসে আছে প্রবীণ শেখের মা সাথে। তরির মস্তিষ্ক আজ শূন্য ভীষণ। একটু আগেই পবিত্র বন্ধনে আবদ্ধ হলো শ্রাবণ তরি। মসজিদের হুজুর বিয়ে পড়িয়ে দিয়ে গেছে। তর্কাতর্কির এক পর্যায়ে না চাইতেও বিয়ের জন্য রাজি হতে হলো দুজনেরই। তরি লোকটাকে ভালোবাসে, সৃষ্টিকর্তার নিকট লোকটাকে চেয়েছে, তাই বলে এমন মিথ্যা অপবাদ নিয়ে তো চায়নি। তাহলে কি হলো এসব? কাল রাস্তায় বের হলে হয়তো পাড়ার লোকে মন্দ কথা বলবে, কলঙ্ক পড়বে। তাতে অবশ্য তরির কিছু আসে যায় না, কারণ মানুষের কাজই সত্যতা যাচাই না করে মন করা কাহিনী বানিয়ে দেওয়া। মানুষের কথা সে কোনো কালেই কান দেয় না, তার মনে হয় দেওয়াটা উচিত না। মানুষের কথায় কান দিতে গেলে লাভের লাভ কিছুই না। তার আক্ষেপ এটা নিয়ে, তার ভালোবাসা তো অন্যভাবে পূর্ণতা পেতেও পারত, তাই না? সুন্দর সুস্থভাবেও একটা সম্পর্ক শুরু হতে পারত। ভালোবাসাহীন সম্পর্কের শুরু তো চায়নি তরি। শ্রাবণ বিয়ে শেষ হতে না হতে গটগট করে বেরিয়ে গেছে কোথাও। কোথায় গেছে কেউ কিছু জানে না। তরি এবার উঠল। যে মানুষটা বাবা মায়ের থেকে বেশি আগলে রেখেছে, তার কাছেই গেল প্রথম। বাবা মায়ের জন্য আজ তার অভিমান আকাশ সমান। প্রবীণ শেখের পায়ের সামনে বসলো তরি। কান্নারত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বড় বাবা, বিশ্বাস করো, আমি কিছু করিনি, শ্রাবণ ভাইয়াও করেনি। তুমি অত্যন্ত ভুল বোঝো না, প্লিজ। বলেই কেঁদে উঠল তরি। প্রবীণ শেখ দীর্ঘশ্বাস ফেলেন। সে জানে তার মেয়েরা এমন না, এমন হতে পারে না। সে নিজের হাতে মানুষ করেছে সবাইকে। ভাইয়ের মেয়ে নাকি বোনের ছেলে কখনো এসবের ভেদাভেদ করেনি। প্রবীণ শেখ মাথায় হাত রেখে বলল, কান্না করো না আম্মা, আমি জানি তোমরা কিচ্ছু করনি। রবিন শেখ চকচকে চোখে ভাইয়ের দিকেই তাকালেন। এই মানুষটা এতটা চিৎকার কেন? মনে হচ্ছে তোরই নিজেরই মেয়ে, অথচ তারাও ভেবে নিচ্ছে মেয়ে করেছে এমন, তাই প্রতিবাদও করেনি কারো কথায়। কিন্তু ভাই ঠিকই মেয়ের হয়ে কথা বলে গেছে। রুদ্ধ ভ্রু কুঁচকে সবটা পর্যবেক্ষণ করছে। ব্যাপারগুলো তার খটকা লাগছে ভীষণ। তরি তখন বলেছিল প্রবীণ শেখকে শ্রাবণে চা নিয়ে যাওয়ার কথা ছিল রুম্পার, কিন্তু রুম্পা জোর করে নোঙরের কাছে দিয়ে দেয়। নোঙর পারবে না বলে নোঙরকে তরি আজ নোঙর পারবে না বলে নোঙরকে তরি আর পাঠায়নি, নিজে কাছে তরি। আবার রুম্পায় ফুলিকে পাঠায় শ্রাবণের কাপ আনতে। ফুলিকে রুম্পা বলেছিল শ্রাবণকে নোঙর চা দিয়েছে, মানে রুম্পা জানতো না নোঙর যায়নি, গেছে তরি। ব্যাপারগুলো ভাবতেই বুকটা কেঁপে উঠছে। ঘটনাটি এই ঘটনাটি নোঙরের সাথে ঘটতে পারত। হুট করে কথাটা মস্তিষ্কে আসতেই ভাবলো কিছু রুদ্ধ। চমকালো, থমকালো। আচ্ছা, এটা পূর্ব পরিকল্পিত না তো? উঠে চলে গেল রুদ্ধ এবার। এটা তো সে বের করেই ছাড়বে। উঠল রুদ্ধ, কয়েক পলক নোঙরের পানে তাকালো, অতঃপর প্রস্থান করলো এখান থেকে। মিতা বেগম এগিয়ে গেল ভাইয়ের দিকে। তার ইচ্ছে ছিল নোঙরকে নেবে, কিন্তু নোঙরের সাথে রুদ্ধের বিয়ে ঠিক আছে জানার পর সে চিন্তা আর আনেনি মাথায়। তবে ভেবে রেখেছিল একটা ভাইজিকে অন্তত তার বাড়িতে নিয়ে যাবে। মিতা ভাইয়ের কাছে বসলো। ছেলে হুট করে চলে যাওয়ায় সে লজ্জিত। মিতা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইজান, চিন্তা করো না তুমি। আমি কথা দিলাম তরিকে আমি মেয়ের মতো করে রাখবো, কষ্ট পেতে দেব না। প্রবীণ শেখ বোনের পানে তাকালো। কথা তো মেয়েকে ভালো রাখা নিয়ে না। সে জানে শ্রাবণের কাছে তরি ভালো থাকবে,
কিন্তু লোকে যে মেয়েটাকে বদনাম করলো, তার তো এ নিয়ে কষ্ট হচ্ছে। প্রবীণ শেখ চিন্তিত হয়ে বলে। শ্রাবণ চলে গেল বোন, ও আদৌ মানবে তো তরিকে? প্রবীণ শেখের কথায় চিন্তিত হয়ে রইল সবাই। সত্যি তো, শ্রাবণ মানবে তো? সেটা অমন করে চলে গেল। বিয়ে তো ছেলে খেলা না। ভোর হলো সবে, চারিদিকে ঝলমলে আলো ফুটলো, আধার কাটিয়ে আলোর দেখা। এই আলো কি সবকিছু আলোকিত করবে? বাড়ির সবাই চিন্তিত বেশ। আকস্মিক শ্রাবণ বেরিয়ে যাওয়ায় সবারই চিন্তা হচ্ছে। সেদিন রুদ্র ওভাবে বেরিয়ে গেছিল, তারপরের ঘটনা মনে করেই সবার চিন্তা হচ্ছে। আজ আবার স্রোতের রিসেপশন, কি হবে ভেবে পায় না কেউ। বাড়ির মানুষদের তো যেতে হবেই, যদিও রিসেপশন রাতে। মিতার বাড়ি এ বাড়ি থেকে 20 মিনিটের পথ। মিতা বেগম ভাবলেন বাড়িতে যাবে একবার, সঙ্গে তরিকে নিয়ে ভাবলো, কিন্তু ভাইদের কি বলবে। বেশ সাহস করে গেল প্রথমে বাবার কাছে। বিয়ে যখন করেছে, ছেলে বউ তো নিতেই হবে। আজ নিয়ে গেলে তরিকে ওখানে রেখে সে চলে আসবে। ছেলে মেয়েদের মাঝে একটু কথা বলা জরুরি। বিয়েটা যেভাবে হয়েছে, দুজন কথা বলারও সুযোগ পায়নি। তাছাড়া দুজনের সম্পর্কটা এত একরকম ছিল, এখন হুট করে পাল্টে গেল। ওদের এখন একসাথে থাকা উচিত, আলাদা থাকলে রাগ অভিমান বাড়বে। প্রলয় শেখকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তাই ঘুমাচ্ছে এখন। বড় ভাইয়ের কাছে এলো। ভাই নিজের ঘরে তখন। ঘরের কড়া নাড়তেই উপাস থেকে বলল। কে? এসো। মিতা প্রবেশ করলো ঘরে। প্রবেশে কিছু বলবে তার আগেই মিতা বেগম বলল। ভাইজান, আমি একবার বাড়িতে যেতে চাচ্ছি, ছেলেটা আছে কিনা তা দেখতে। আর একটা কথা, মানে বিয়ে যখন হয়েছে, আমি যদি তরিকেও সঙ্গে নিতাম তাহলে ভালো হতো না? দুজনের সাথে সরাসরি কথা বলতে পারতাম, ওদেরও নিজের মাঝে কথা বলা উচিত। তুমি যদি অনুমতি দাও। এটুকু বলে চুপ রইল মিতা বেগম। প্রবেশেকের দিকে তাকিয়ে রইল। মূলত তরি আর শ্রাবণকে আলাদা সময় দেওয়ার জন্যই এই কাজটা করতে চাইছে সে। প্রবেশেক ভেবে কিছু বলবে তার আগেই পেছন থেকে কেউ মলিন কণ্ঠে বলল। আমি ফুপির সাথে যেতে চাই বড় বাবা। তিনতলা একটা সাদা রঙের বাড়ির সামনে রিক্সাটি থামলো। বাড়ির মেন গেট বরাবর অলকানন্দা গাছ, হলুদ হলুদ ফুল নিচেও পড়ে আছে বেশ কয়েকটা। এই ফুল গাছটা লাগিয়েছে মিতা প্রায় 10 বছর আগে। গাছ ছেটে ঢাকা গিয়েছিল রেবেকা আবার বাড়িতে ঘুরতে। সেই সময় রেবেকা এবং মিতা দুজনে মিলে কিনেছিল। গাছটা এখনো নিজের জায়গা বহাল রেখেছে। গাছের লতা দিয়ে মুড়িয়ে আছে মেন গেটখানা। সদরের দিকে তার বাড়ি। সিএনজিতে আসতে 20 মিনিট লাগে, আর রিক্সা আসলে আধ ঘন্টা। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে ভাইজির হাত ধরলো মিতা। অপু এখনো ও বাড়িতেই, নিয়ে আসেনি ছোট ছেলেকে। রেহানাও সেখানেই থাকবে কদিন। মেয়েটা মামা বাড়ি বলতেই পাগল। সে আবার চলে যাবে ছেলেকে বুঝিয়ে তরিকে রেখে। ওদের একটু আলাদা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা। আর ছেলেকে সে না বোঝালে ছেলে কিছুতেই সন্ধ্যায় তাদের সাথে স্রোতের বাড়ি যাবে না। বোনের বাড়ি ভাই না গেলে হবে নাকি? লোকে মন্দ বলবে না। তাছাড়া মানুষ ভাববে মুখ লুকাচ্ছে ছেলে। ছেলে আসলেই দোষী, কিন্তু তারা তো জানে তাদের ছেলে মেয়ে নির্দোষ। নিচতলাটা পুরো ফাঁকা, এটা রাখা হয়েছে অনুষ্ঠান কিংবা প্রয়োজনীয় কাজ করার জন্য। দোতলা তিনতলায় তারা থাকে। দোতলায় আসলেও তরিকে নিয়ে যা ভেবেছিল তাই। ছেলে তার বাড়িতেই আছে, যদিও চাবি তার কাছে আছে, কিন্তু দরজা শুধু লক নয়, সিটকেনি মারাও আছে। দরজার কড়া নাড়ার আগেই ভাইজির মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল। ফুপিমাকে ক্ষমা করো মা, তোকে ধুমধাম করে নিয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি চাইছি তুই এ বাড়িতে একেবারে আসার আগে ছেলেটার সাথে আলাদা করে কথা বল, বোঝাপড়া হোক একটু। আমা, আমার ছেলেটা বদরাগী, একটু মানিয়ে গুছিয়ে নিস দয়া করে। তরি শুনল শুধু, প্রত্যুত্তরে মাথা দোলালো। তার কিছু বলতে ইচ্ছে করছে না। সে শুধু শ্রাবণের সাথে কথা বলতে চায় একটু। খোলাসা করে কথা যে বলতেই হবে। এটা বিয়ে এবং সারা জীবন এটা বিয়ে এবং সারা জীবন এর ব্যাপার যে। কলিং বেল বাজলো বেশ কয়েকবার। কয়েকবার ফোনও করেছিল, ছেলে ফোন অফ করে রেখেছে। ফের বাঁচতে যাবে অমনি খুললো দরজা। গম্ভীর মুখাবয়ব দেখা মিলল। তরির ছোট্ট দেহটা ফুপির পেছনে লুকিয়েছে। তবুও নজরে এলো শ্রাবণের। ছেলের পানে তাকালো মিতা। উস্কো খুস্কো চুল, রাতে শার্টটাই পরনে। মিতা কিছু বলবে তার আগে শ্রাবণ বলল। ও এখানে কি করছে মা? ওকে এখানে এনেছো কেন? শ্রাবণের কণ্ঠে এতটাই কঠোরতা ছিল, কেঁপে উঠল তরি। শুকনো ঢোক গিল। মিতা ছেলের প্রশ্নের উত্তর দিল। আমি নিয়ে এসেছি, ওরও বাড়ি, এটাও যখন তখন আসতে পারে, তোর বউও। বলে ছেলেকে পাশ কাটিয়ে ভাইজিকে নিয়ে প্রবেশ করলো মিতা। তরি গুটিয়ে আছে, শুকনো ঢোক গিলল অগোচরে। ঠিক তখনই বিকট শব্দ হলো। তাকিয়ে দেখলো ফ্লাওয়ার ভাসটা পড়ে আছে। শ্রাবণ হুঙ্কার তুলে বলল। ও আমার কিচ্ছু না, আমি ওকে বউ মানি না।
ও আমার বউ কেন হতে যাবে? ওকে আমি এক্ষুনি বের করে দিব মা। মিতা রাগলো খানিক। ছেলের ভাঙচুরের স্বভাব আছে। চোখ রাঙিয়ে তাকালো ছেলের দিকে, বলল, আশ্চর্য, বের হবে কেন? এ কেমন অসভ্যতামি শ্রাবণ? আর না বলে চলে এলি কেন? তোর বড় মামা ছিল ওখানে, উনি অসম্মানিত হয়েছে না? তোর কি উচিত ছিল না ভালো মন্দ বলে আসার? শ্রাবণ যেন আরো ক্রুদ্ধ হলো, কর্কশ কণ্ঠে বলল, কি বলবো তোমার ভাইদের? বলছি না, কি করেছে তারা? কত করে বললাম, শুনেছে কেউ আমার কথা? জোর করে মেয়েকে গাড়ে ঝুলিয়ে দিল। মেয়েরা যেমন ছেলে দেখে লুপ সামলাতে পারে না, ডরে পড়ে, তোমার ভাইও ঝুলিয়ে দিল তুমি তেমন। মা, একে আমার সামনে থেকে বিদায় করো, নয়তো আমি সত্যি কোনো অঘটন ঘটিয়ে দিব, বলে রাখলাম। বলে তেড়ে যেতে নিলে মিতা এক ভয়ঙ্কর কাণ্ড করলো। ঠাস করে ছেলের গালে থাপ্পড় লাগিয়ে দিল। ছেলে তার অসভ্য হয়ে গেছে, মামাদেরও ছাড়ছে না। তার ছেলে যে এমন বলবে সে আগে জানলে মেয়েটাকে আনতো না। কি বলছে কি তার ছেলে? ছিছি, ভাইরা এসব জানলে কি হবে? এবার মিতা তরির দিকে তাকিয়ে বলল, তরি, তুই রেহানার ঘরে যা, ওর সাথে আমার কথা আছে। তরি চুপচাপ কাণ্ড দেখলো, শুধু সে আজ স্তব্ধ, বিমূঢ়। বলার ইচ্ছেও নেই। এই লোক যে হিংস্র জানে, তবে এসব বলবে যে ভাবতেই পারেনি। তাদের না হয় বললো মানছে, তাই বলে তার বাবা বড় বাবা কেউ মিতা সহজে ছেলে মেয়েদের গায়ে হাত দেয় না। কিন্তু ছেলের মুখে ভাইকে নিয়ে কথা সহ্য হচ্ছিল না। ওই মানুষগুলো ওদের জন্য কি না করে, ছেলে তাও এসব বলে। শ্রাবণ মাহের এনো কাণ্ডে চুপচাপ হয়ে গেছে পুরো। তবে রাগ কমেনি, শরীর রিরি করছে। ওই মেয়েটার সামনে মা তাকে থাপ্পড় দিল। মিতা ছেলের দিকে গেল, যে গালে থাপ্পড় দিয়েছে সে গালে হাত বুলালো। ছেলের হাত ধরে বলল, বাবা, এমন করছিস কেন? তুই তো এমন না, বেপরোয়া না। তোর মামা তো যথাসাধ্য চেষ্টা করেছে। তোর মামারা এসব শুনলে কষ্ট পাবে। বিয়ে তো ছেলে খেলা না বাবা। মেয়েটাকে রেখে যাব এখন আমি। সন্ধ্যার আগে একসাথে যাবি তোরা। মেয়েটার সাথে কথা বল, বোঝাপড়া কর। মাকে মাপ কর বাবা। শ্রাবণের ইচ্ছে হলো বলতে, আমার জ্বলন তুমি বুঝবে না মা, কিন্তু বলল না, শুধু গম্ভীর চিত্তে বলল, তুমি তোমার বাইজিকে নিয়ে যাও, আমার ওকে সহ্য হচ্ছে না, আর আমি ওই বাড়িতে যাব না। মিতা মলিন স্বরে বললেন, তুই না গেলে তোর মামা কষ্ট পাবে বাবা। স্রোতের জন্য হলেও আয়। তোরই তোর সাথে ও বাড়িতে যাবে, এটাই আমার শেষ কথা। আসছি এখন আমি। বলেই মিতা বেরিয়ে গেলেন। রাগ নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন শ্রাবণ। সব হয়েছে তরির জন্য, ওই সব নষ্টের মূল। ও যদি ছাদে না যেত এমন হতো না। আর ও যদি একটা বারও কিছু বলতো ওই মেয়েকে, তো ও কিছুতেই ক্ষমা করবে না। তরিয়াপা, আমার ভাবি হয়েছে, তোকে আমার বউ বানাবই আমি, দেখিস নোংরাপা। অন্য সময় হলে অপুর কথায় হেসে উঠতো সকলে, নোংরের কাছে দু চারটে চাটিও খেত। কিন্তু আজ শান্ত সবাই। অপুরও মন খারাপ, কিন্তু পরিস্থিতি ঠিক করার জন্যই বলেছিল বটে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। পুকুরে আজ পদ্ম ফুটেছে, রোদ পীড়ায় পদ্মগুলো কেমন চুপসে গেছে। প্রভাত কাটিয়ে দ্বিপ্রহর হবে তখন। কনকনে রোদে ছাউনিতে বসে আছে রুদ্ধ। পুকুর পাড়টায় স্বস্তি ভীষণ। ভাবুক হয়ে ভাবছে কিছু। কিছুটা দূরে ঘাটলায় বসে আছে অপু, নোংর, রেহানা। রুম্পাকে সকাল থেকে দেখা যাচ্ছে না খুব একটা। অপুর কথায় কেউ না হাসলেও রুদ্ধ হাসলো কিঞ্চিত। নোংরের মন আজ ভীষণ খারাপ। মাঝে মাঝে চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ছে, যা সহ্য হচ্ছে না রুদ্ধের। মেয়েটা কাঁদছে কেন? ঘাটলা থেকে উঠে এসে বসলো রুদ্ধর মুখোমুখি থাকা কাউচে। সুশ্রী মুখখানা লাল হয়ে আছে রোদে। মেয়েটা বেখেয়ালি ভীষণ। উঠল রুদ্ধ, অতপর খানিকটা শীতল স্বরে বলল, এই দিকটাই বসো প্রাণ। ভাবনা কাটলো না নোংরের, সে ভাবুক হয়ে আছে এখনো। রুদ্ধ ফের বলল, প্রাণ, রোদে কেন বসেছ? এখানে বসো। কি হয়েছে তোমার আমায় বলো। হুঁশ ফিরল নোংরের। ভাবনায় ছিল তরিকে নিয়ে। আসার সময়ও শুনলো মানুষ কানাঘুষো করছে, সহ্য হচ্ছে না তার। ফুপিয়ে উঠল নোংর, মাথা নিচু করলো। রুদ্ধ বিচলিত হলো যেন। কেই হারালো তার প্রাণে রাখিতে পানি কেন? রেহানাও এগিয়ে এলো, বোনের পাশে বসলো। কি হয়েছে নোংর? নোংর কান্নারত কণ্ঠে বলল, তোরই আপাকে নিয়ে মানুষ বাজে কথা বলছে, ও তো এমন না। বলে উঠতে নেবে ঠিক তখনই ধাক্কা লাগলো রুদ্ধের সাথে। রুদ্ধ টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে গেল। থতমত খেলো নোংর, বুঝতে পারি ধাক্কা লেগে যাবে, লোকটা এমনি আহত। নোংর এগিয়ে গিয়ে শুধালো, দুঃখিত, আমি দেখিনি, কোথায় লেগেছে বলুন, বকুন না। সেই উৎকণ্ঠা চাহনি, সেই চিন্তার ছাপ, এ যেন আলাদা প্রশান্তি। রুদ্ধ হাত দিয়ে বুকের বাঁ পাশে ইশারা করে বলল, এখানে লেগেছে প্রাণ। আপনার অবাধ্য পানিগুলো আমার এখানে লেগেছে। মন খারাপ করবেন না প্রাণ, সব ঠিক করে দিব আমি, কথা দিলাম।